থেকে আমার পাঠ উপস্থাপন করব। প্রথমেই আমি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি গোপালগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনন্দ কুমার সাহা স্যারকে, গোপালগঞ্জ উপজেলা সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এবং সকল শিক্ষা কর্মকর্তাদের সালাম জানাচ্ছি। গোপালগঞ্জ অনলাইন স্কুলের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং শিক্ষকদেরকে সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আমাকে আজকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করার জন্য। সুপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে এসেছি অনলাইন স্কুলের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি পাঠ উপস্থাপন। তো চলুন আমার আজকে পাঠে সকলকে স্বাগত জানিয়ে দিচ্ছি আমার পরিচয়। আমি নাজমুন নাহারিনা, সহকারী শিক্ষক 101 নম্বর উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ঘরে আছো, বাবা মার সঙ্গেই আছো। আমিও ঘরে আছি, ভালো আছি তোমাদের সকলের দোয়ায়, আল্লাহর রহমতে। তো তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের সঙ্গে আমি আজকে আসছি বিজ্ঞান বিষয়ে আলোচনা করতে, সহযোগিতা করতে। তো কথা নয়, দ্রুত খাতা কলম এবং বিজ্ঞান বই নিয়ে ঝটপট বসে পড়ো সেটার সাথে আমার সঙ্গে। আমি আজকে পাঠ লিখব চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে 10ম অধ্যায় থেকে পাঠ আবহাওয়া ও জলবায়ু, পাঠ্যাংশ মেঘ ও বৃষ্টি। তো বন্ধুরা, তোমরা কি জানো মেঘ কিভাবে সৃষ্টি হয়? জানো তোমরা মেঘ কিভাবে সৃষ্টি হয়? হ্যাঁ, তোমরা যেটাই পড়েছো সেটাই ঠিক। এবার আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন আমরা তো সবাই জানি রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি জলীয় বাষ্প হয়ে বাতাসে ভেসে বেড়ায়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা সৃষ্টি হয়, ধূলির কণার সঙ্গে ভেসে বেড়ায়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম ধূলিকণার সাথে মিশে থাকা ক্ষুদ্র পানির কণা হচ্ছে মেঘ। তো বন্ধুরা, বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হয় জানো তোমরা? হ্যাঁ, চেষ্টা করো, অবশ্যই পেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। কোনো এলাকার মেঘ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়, আবার বাতাসই তাকে সরিয়ে দেয়, এক স্থান থেকে অন্য স্থানে পরিষ্কার করে দেয়। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বেশি গরম থাকে, সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা আগে জানতে, আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। এবার একটু মনে করতে পারবে আবহাওয়া কাকে বলে? অবশ্যই আগে ক্লাসে আমরা শিখেছি, মনে পড়ে? মনে করে দেখো তো। হ্যাঁ, আবহাওয়া হলো আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, যা প্রতিদিন পরিবর্তিত হয়।
গাছের সাথে দিনটার একদম মিল। কি করে আবহাওয়া বুঝে গেল যে আমার সঙ্গে মিলতে হবে? তোমরা কি ভাবতে পারো? ধন্যবাদ তোমাদেরকে। তো বন্ধুরা, চলো আমরা কিছু ছবি দেখে আসি। কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, এই যে এই পাশে এই যে এটা কিসের ছবি? দেখো তো কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটা সাদা মেঘ। নীল আকাশে সাদা সাদা কুন্ডু কুন্ডু মানে গুচ্ছ গুচ্ছ মেঘ। তারপর এই পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা কিসের? দেখো তো, এই ছবিটা দেখো, এখানে ছিল নীল আকাশের সাথে সাদা সাদা মেঘ, আর এখানেও মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু কালো কালো মেঘ। তার মানে এটা ঘন মেঘ। এটা কি মেঘ? ঘন মেঘ। চলো আমরা আরো কিছু ছবি দেখতে আসি। দেখো তো, এখানে কি ছবি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে নদীতে নৌকো যাচ্ছে। নৌকো একজন লোক ছাতা মাথায় দিয়ে নৌকো চালিয়ে যাচ্ছে। তো এই যে গুড়ি গুড়ি দেখা যাচ্ছে অনেক পানি ফোটা, এগুলো কি? এই পাশে দেখো গাছের পাতা ঝরে ঝরে পড়ছে পানি, গাছের পাতা বেয়ে নিচে পড়ছে পানি। এটা কিসের পানি বলতে পারো? হ্যাঁ, এটা বৃষ্টি। এটাই বৃষ্টি। যেমন আজকে তোমরা একটু দেখো জানলা দিয়ে বাইরের দিকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো এবার একটা গান শুনলে কেমন হয়? চলো আমরা একটা ভিডিও দেখে আসি।
নিশ্চয়ই ভালো লেগেছে। আমি অনেক এনজয় করেছি, তোমরা করেছো তো? তো আজকে তোমাদের কি গানটা শুনে কেমন লাগলো বলো তো? কি মনে করবো? আগে আমরা আকাশ দেখলাম, মেঘ দেখলাম, তারপর এখন আবার একটা গান শুনলাম। আমি কিন্তু গানের মধ্যে বা ছবির মধ্যে তোমাদেরকে অনেক কথা জানিয়ে দিয়েছি। বলো তো আজকে আমরা কি পড়বো, আমাদের পড়ার বিষয়টা কি হতে পারে, কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে মেঘ ও বৃষ্টি। তোমরা ঝটপট পড়াটা লিখে নাও শিরোনামটা খাতায়। হ্যাঁ বন্ধুরা, এখন দেখো আমি তোমাদেরকে একটা মজার খেলা দেখাবো। এটা সত্যি সত্যি খেলা নয়, তবে আনন্দদায়ক একটা পরীক্ষা করবো আমরা। প্লাস্টিকের বোতলে মেঘ তৈরি, কি মজা না? মেঘ তৈরি করবো আমরা, মেঘ আবার আমরা তৈরি করব। দেখো কি মজা। এখানে দেখা যাচ্ছে, এখানে দেখো দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতল, আমরা দুটো বোতল নিব। বোতলে কিছু পানি, ফুটন্ত পানি, অনেক ফুটন্ত পানি, অনেক গরম পানি, সামান্য পানি একটা বোতলে নিব। বোতলে নিয়ে এখন দেখো বোতলে যে নিলাম, বোতলে নিয়ে কি করব? ছিপিটাকে সুন্দর করে আটকিয়ে দিব। ছিপিটা আটকিয়ে দিয়ে সুন্দর করে ঝাঁকি দিব কিছুক্ষণ। এরকম এরকম করে ঝাঁকি দিব কিছুক্ষণ, অনেকক্ষণ করে ঝাঁকি দিব। ঝাঁকি দেওয়ার পরে এই বোতলের গায়ে অনেক পানি কণা তৈরি হবে, বুদবুদ তৈরি হবে, তাকে বলে তুমি বাবল, বাবল তৈরি হবে, অনেক বাবল এর ভিতরে তৈরি হবে। তো আমাদের প্রথম উপকরণ মেঘ তৈরি পানি, আমরা কিন্তু ইতিমধ্যে বোতলে তৈরি করে ফেলেছি, পানি পেয়ে গিয়েছি আমরা। এখন যে বাড়তি পানিটুকু থাকবে সেটুকু আমরা ফেলে দেব। তারপর আমাদের লাগবে ম্যাচকাঠি। একটা গ্যাস লাইন নিয়ে ম্যাচকাঠি জ্বালাবো। যেহেতু তোমরা স্কুলে নেই সেহেতু আমরা তো সাহায্য করতে পারবো না, তো তোমরা বাসায় নিশ্চয়ই একা একা করবে না আগুন জ্বালানোর কাজটা। আর ওই গরম পানির কাজটা, এটা নিশ্চয়ই বড়দের সাহায্য নিবে, বাবা মা অথবা বড় ভাই বোন কেউ থাকলে তাদের সাহায্য নিয়ে গরম পানি বোতলে ঢালা এবং ম্যাচকাঠি জ্বালানো কাজটা সহায়তা নিবে। তারপর ম্যাচকাঠিটা নিভিয়ে দিয়ে সাথে সাথে বোতলের মধ্যে পুড়ে দিবে। পুড়ে দিয়ে কিছুক্ষণ ঝাঁকি দিবে। এখন আমাদের আরেকটি উপকরণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সেটা হলো জলীয় বাষ্প। তাপমাত্রা, আমাদের তাপমাত্রা হয়ে গেছে। এখন আমরা ওটাকে আবার মুখটা সুন্দর করে আটকিয়ে দিয়ে আরো কিছুক্ষণ 2-1 মিনিট ঝাঁকি দিব। ঝাঁকি দেওয়ার পরে ভিতরে দেখবো মেঘে তৈরি হয়েছে। এখন ওই যে পানিটা, ওই বোতলটাকে আমরা এই যে হাত দিয়ে সুন্দর করে জোরে জোরে প্রেস করবো, অর্থাৎ চাপ সৃষ্টি করবো। কারণ আমাদের মেঘ তৈরি হতে যে উপকরণ লাগবে, পানি, তাপমাত্রা, জলীয় বাষ্প এবং চাপ, বায়ু চাপ। এখন আমাদের এই যে হাত দিয়ে কিছুক্ষণ প্রেস করব। প্রেস করার পরে আবার ছেড়ে দেব। এরকম কয়েকবার করলে আমরা কিন্তু মেঘ দেখতে পাবো। তো কেমন লাগলো পরীক্ষাটা? বাসায় বসে নিশ্চয়ই পরীক্ষাটি করে ফেলবে। তো বন্ধুরা, এখন একটু তোমরা তোমাদের বিজ্ঞান বইটি খুলো এবং তোমাদের বইয়ের 72 এবং 73 পৃষ্ঠা নীরবে পড়ো। আমি তোমাদেরকে সেক্ষেত্রে সাহায্য করতে পারি। এই যে দেখো, আমরা কিন্তু একটু আগে পরীক্ষা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, মুখে মুখে ব্যাখ্যা করেছিলাম। তো এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও কিভাবে তৈরি করতে হবে। আমরা মেঘ কিভাবে সৃষ্টি করব। একটি পরিষ্কার প্লাস্টিকের বোতল নিব। প্লাস্টিকের বোতলের মধ্যে সামান্য পরিমাণে ও অনেক গরম পানি প্রবেশ করাবো। সিপি
বন্ধ করে বোতলটি ঝাঁকাই যাতে পানির কণাগুলো বোতলের গায়ে গায়ে লেগে যায়। অতিরিক্ত পানি ফেলে দিই। এখন আমাদের কাছে মেঘ তৈরির প্রথম উপকরণ পানি রয়েছে। আমি কিন্তু বলেছিলাম যে আমাদের মেঘ তৈরির প্রথম উপকরণ বা প্রথম উপাদান হচ্ছে পানি। শিক্ষকের সাহায্য নিয়ে একটি ম্যাচ কাঠি জ্বালিয়ে সেটিকে নিভিয়ে ফেলি। এরপর কাঠিটিকে বোতলের ভিতর ঢুকিয়ে সিপি বন্ধ করে দিই। বোতলটিকে সামনে পেছনে 2-3 বার ঝাঁকাই। ধোঁয়া মেঘ তৈরির দ্বিতীয় উপাদান সূক্ষ্ম কণা হিসেবে কাজ করে। তাহলে আমরা বলেছিলাম কিন্তু যে আমাদের মেঘ তৈরি করতে কি কি লাগবে? পানি লাগবে, আর কি লাগবে? ধোঁয়া লাগবে। তো আমরা কিন্তু ধোঁয়াও পেয়ে গিয়েছি। 2 হাতের সাহায্যে বোতলটির মাঝ বরাবর হাত রেখে যত সম্ভব চাপ প্রয়োগ করি এবং দ্রুত ও একই সাথে হাত সরিয়ে চাপ সৃষ্টি করি। এভাবে আমরা মেঘ তৈরির তৃতীয় উপাদান চাপ ও তাপমাত্রা পরিবর্তন সৃষ্টি করি। এভাবে কয়েকবার চাপ প্রয়োগ ও অপসারণের পর আমরা মেঘ দেখতে পাব। তাহলে আমরা কি বুঝলাম? মেঘ তৈরি করতে আমাদের লাগতো পানি পেয়েছি, আর কি লাগতো? ধোঁয়া পেয়েছি। তারপর সেগুলোকে একত্রিত করে আমরা ঝাঁকি দিয়ে আবার আমাদের তাপমাত্রা এবং চাপ প্রয়োগ করতে হতো, আমাদের বায়ুর চাপ লাগতো, সেটাও কিন্তু আমরা করে ফেলেছি। তাহলে আমরা কিন্তু মেঘ সৃষ্টি করতে পেরেছি। 73 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে আছে মেঘ। আমি কিন্তু আগেই বলেছিলাম যে মেঘ কিভাবে সৃষ্টি হয়। দেখো তো আমার সেই কথার সাথে একটু আগে বলে গিয়েছি, সেই কথার সাথে মিল আছে কিনা। রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানির কণা তৈরি করে। এই ক্ষুদ্র পানির কণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। তাহলে আমরা কি মেঘ কিভাবে সৃষ্টি হয় বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। যে নদী বা সাগরের পানি সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে বাতাসে ধূলিকণার সাথে ধূলিকণার ওপরে ক্ষুদ্র পানির কণা সৃষ্টি করে ভেসে বেড়ায়। এই ক্ষুদ্র পানির কণাই হলো মেঘ। থ্যাংক ইউ। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়। কুয়াশা এক ধরনের মেঘ। বন্ধুরা, আমরা কি কুয়াশা চিনি? হ্যাঁ, শীতের সকালে, ঠিক বলেছ। শীতের সকালে আমরা ভোরবেলায় কুয়াশা দেখতে পাই, তাই না? সূর্য উঠতে দেরি হয়, সাদা সাদা কি যেন দেখা যায়। হ্যাঁ, ওটাই কুয়াশা। তো ওই মেঘের আরেকটা হচ্ছে মেঘের আরেকটা রকম হচ্ছে কুয়াশা। মানে কুয়াশা এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠ থেকে দেখতে পাই। কুয়াশা আবার গাছের পাতায় বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানির কণার সৃষ্টি করে। এটি শিশির। আমরা কি শিশির চিনি? হ্যাঁ, ঠিক বলেছো। শীতের সকালে তোমরা যখন দেখো যে আমরা দেখতে পাই যে গাছের পাতা বেয়ে টুক করে একটা জলের ফোঁটা পড়ে। ওই টুক করে যে জলের ফোঁটাটা পড়লো ওটাই শিশির। তাহলে আমরা কি বলতে পারবো যে কুয়াশা যখন গাছের পাতায় জমে জল সৃষ্টি হয় সেটাই হচ্ছে শিশির। আর মেঘের একটা রকম হলো, একটা ধরন হলো কুয়াশা। তার মানে কুয়াশা, মেঘ, শিশির একদম গায়ে গায়ে মিশে আছে। ওরা কিন্তু একে অপরের সাথে খুবই জড়িত।
বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছায়া অবস্থা। বৃষ্টি, বন্ধুরা বৃষ্টি কেমন লাগে? আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে। হ্যাঁ, বাইরে টুকটাক বৃষ্টি হচ্ছে, শব্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। তোমাদের লাগছে তো? তো চলো বৃষ্টি সম্পর্কে একটু পড়ি আমরা। এই যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এখানে মেঘের ছবি। ওই যে কিন্তু এখানে বলা হয়েছিল যে মেঘের, আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণী বিভাগ করা হয়। তাহলে আমরা এখানে কয়েক ধরনের মেঘ পাচ্ছি। যেমন এখানে দেখো এই যে পুঞ্জ পুঞ্জ মেঘ, মানে পুঞ্জ পুঞ্জ মানে কি? এক এক জায়গায় গুচ্ছ গুচ্ছ করা মেঘ। তারপরে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে পুঞ্জ মেঘ। এখানে কিন্তু স্তরীভূত পুঞ্জ মেঘ। স্তরীভূত মানে কি? স্তরে স্তরে, স্তরে স্তরে মানে কি? একের পর এক, একের পর এক, একটার উপর একটা সাজানো, স্তরে স্তরে সাজানো স্তরীভূত পুঞ্জ মেঘ। এখানে আছে দেখো, এখানে আছে এটাও এক ধরনের পুঞ্জ মেঘ, আর এটা হচ্ছে ঘনীভূত মেঘ। তার মানে এটা কিন্তু বৃষ্টি এখনই হবে, তার মানে এখনই পড়ছে। এই মেঘের থেকে কিন্তু এখনই আমাদের এখানে বৃষ্টি পড়ছে। তো এখন দেখি আমরা বৃষ্টি সম্পর্কে কি জানতে পারি। মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো মিলিত হয়ে বড় পানিকণা তৈরি করে। মেঘের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যে পানির কণা থাকে, সেই পানির কণা একটার সাথে একটা মিশে বড় বড় পানির কণা সৃষ্টি করে। বড় পানির কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না। এটা তো আমরা স্বাভাবিকভাবে সহজেই বুঝতে পারি, তাই না? যে একটা জিনিস হালকা, সে বাতাসে উঠতে পারে, কিন্তু যখন একটু বড় হয়ে যাবে, যখন একটু বড় হবে, যখন আরেকটু বড় হবে, তখন কিন্তু বাতাসে আর ভেসে থাকা সম্ভব নয়, কারণ তার ওজন বেশি হয়ে যায়। তখন সে নিচের দিকে নামার চেষ্টা করে বা তাকে নামতেই হবে, এরকম। তো যখন পানিগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, তখন ফোঁটা ফোঁটা হয়ে পানি নিচে নেমে আসে। আর এই নিচে যে পানিটি নেমে আসলো তাকে কিন্তু আমরা বৃষ্টি বলি, তাই তো? ওকে। অনেক সময় বৃষ্টির সাথে শিলা পড়ে। হ্যাঁ বন্ধুরা, শিলা দেখেছো তোমরা? আমার কিন্তু মনে আছে, আমি ছোটবেলায় দেখেছি শিলা পড়তো। সেই শিলা আমরা ফুটিয়ে ফুটিয়ে আনতাম এবং একজনের সঙ্গে একজনকে ওই একসাথে রেখে কাপড় দিয়ে বেঁধে রাখতাম, বড় একটা শিলা খণ্ড হতো। আমরা মজা পেতাম। তোমরা তো আরো তো এরকম ছোটবেলার খেলা, অনেক মজা। তো এই যে শিলা, যখন ওই শিলা কিন্তু পানির বড় কণা, এই যে বৃষ্টি অনেক সময় শিলা পরে, বৃষ্টির সাথে শিলাগুলো অসম আকৃতির বরফের টুকরো বা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। অসম আকৃতির বরফের টুকরো, ওই যে মেঘ যখন বরফ থেকে পানি হয়ে পড়ে যায়, তরল পানি, তখন তো বৃষ্টি হলো। আর ওটা তরল না, ওই খণ্ড হিসেবে যখন পড়ে যায়, তখন কিন্তু সেটাকে আমরা বরফের দলার মতো দেখতে পাই। ওটাকে বলি আমরা শিলা। কিন্তু ফ্রিজে যখন কি শিলা বলি? ফ্রিজে কিন্তু বরফ হয়, পানি কিন্তু বড় বড় কণা করা যায়, ওটা কিন্তু বরফ। আর আকাশ থেকে যে বরফটা বৃষ্টির সাথে পড়ছে, সেটাকে বলি আমরা শিলা। তাহলে শিলা হচ্ছে বৃষ্টির বড় কণা, অসম আকৃতির বরফের কণা, বরফের টুকরো, যা বা জমাটবদ্ধ বৃষ্টির কণা, জমাটবদ্ধ পানি থেকে শিলা তৈরি হয়। তো বন্ধুরা, এবার চলো, তোমাদের পড়া শেষ হয়েছে? আমি তো পড়ে ফেলেছি, তোমরা? হ্যাঁ জানি তোমরা পড়ে ফেলেছো, ধন্যবাদ তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা কিন্তু একটু আগে পরীক্ষা করেছিলাম মেঘ তৈরি, খেলা খেলেছিলাম, একটা মেঘ তৈরি খেলা। এখন চলো দেখি আমরা পরীক্ষা থেকে কি মনে রেখেছি। দেখো, প্লাস্টিকের বোতলের ভিতরে কি হলো? কি হলো প্লাস্টিকের বোতলের মধ্যে? হ্যাঁ,
তৈরি হলো মেঘ। আমরা যে পরীক্ষা করলাম, আমরা যে পানি দিলাম, গরম পানি, তারপর ম্যাচকাঠি দিলাম, তারপর ঝাঁকা দিলাম, ঝাঁকা দিয়ে আবার চাপ সৃষ্টি করলাম, এতে করে আমরা কি করলাম, বোতলের মধ্যে কি সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, মেঘ সৃষ্টি হয়েছিল। আচ্ছা, বলতে পারো মেঘের উপাদান কয়টি? হ্যাঁ, মেঘের উপাদান কয়টি লিখে আমাকে পাঠাও, আমি অবশ্যই ক্লাস শেষে দেখে নেব। মেঘের উপাদান কয়টি? সাহায্য করব? দেখো তো মনে পড়ে কিনা। মেঘের উপাদান আমাদের প্রথমে লেগেছিল পানি, গরম পানি, তারপর লেগেছিল ম্যাচকাঠি, তারপর লেগেছিল চাপ, তাই না? তাহলে তাপমাত্রা, এই যে পানি, পানির সাথে গরম ছিল, গরম পানিটা গরম ছিল কেন? তাপমাত্রা কত ছিল আমাদের? তো তাপমাত্রা লেগেছিল, পানি লেগেছিল, ম্যাচকাঠি লেগেছিল, ধোঁয়া, আর লেগেছে আর কি লেগেছে? চাপ সৃষ্টি করেছি। তাহলে চাপ প্রয়োগ করতেছি, বাইরে চাপ লেগেছে। উপাদান কয়টি হলো? পানি, তাপমাত্রা, হ্যাঁ, তারপর ধোঁয়া, আর কি বলো শেষটা কি? হ্যাঁ, বায়ুর চাপ। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাকে অনেক সুন্দর পারো, অনেক সুন্দর পারো। তো আমি তোমাদেরকে এখন একটু দেখব যে তোমরা কি শিখলে এতক্ষণ আমার সাথে, কেমন মনে রাখলে। তার জন্য আমি তোমাদেরকে একটু যাচাই করতে চাচ্ছি। আমি তোমাদের জন্য এই পর্যায়ে নিয়ে এসেছি শূন্যস্থান। শূন্যস্থান সম্পর্কে তোমাদের ধারণাই আছে। তো চলো আমরা শূন্যস্থান পূরণ করি। ক নম্বরে আছে, আমরা বিভিন্ন ধরনের ড্যাশ দেখতে পাই। আমরা বিভিন্ন ধরনের কি দেখতে পাই বন্ধুরা? হ্যাঁ, মেঘ দেখতে পাই। তোমরা তো ভালো পারো। খ নম্বরে আছে, অনেক সময় বৃষ্টির সাথে ড্যাশ পড়ে। বলো তো, আমি কিন্তু একটু আগেই বলে গিয়েছি বৃষ্টির সাথে ড্যাশ পড়ে। কি পড়ে বৃষ্টির সাথে? চলো দেখা যাক এটা কি পড়ে। ইয়েস, শিলা পড়ে। অনেক সময় বৃষ্টির সাথে শিলা পড়ে। বাংলাদেশে গ্রীষ্মকালে কুয়াশা পড়ে। দেখা যাক কি পড়ে। বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে। হ্যাঁ, তোমরা খুব ভালো বলেছ। এবার তোমাদের জন্য আরেকটু পর্ব আছে, সে পর্ব একটু মূল্যায়ন করব। প্রশ্ন নাম্বার 1, বৃষ্টি হয় কেন? কেন বৃষ্টি হয় বলো? দেখি বৃষ্টি হয় কেন বলে দিব। ওকে, আমি তোমাদেরকে, আমি জানি তোমরা জানো, তারপরও আমার সঙ্গে একটু মিলিয়ে নাও তো দেখি। হ্যাঁ, মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো মিলে বড় পানির কণা তৈরি করে। এই বড় কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, তখন ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, আর এভাবেই বৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, তারপরে প্রশ্ন আছে, শিলাবৃষ্টি কি? শিলাবৃষ্টি কি? আমরা কিন্তু একটু আগে পড়েছি শিলাবৃষ্টি কি। হ্যাঁ, তোমরা ভালোই বলেছো, আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। শিলাবৃষ্টি হলো অসম আকৃতির বরফের টুকরো। শিলাবৃষ্টি হলো অসম আকৃতির বরফের টুকরো, যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। একটু কিন্তু আমি বলেছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? আমি কিন্তু বলেছিলাম, মনে পড়ে সে কথা? একটু চেষ্টা করো তো, চেষ্টা করো। হ্যাঁ, বলছে তোমাদের। হ্যাঁ, দেখো, কুয়াশা হচ্ছে এক ধরনের মেঘ যা ভূপৃষ্ঠে দেখে থাকি, যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। আবার এই কুয়াশা গাছের পাতা বা ঘাসের ডগায় জমে ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা সৃষ্টি করে, তখন তাকে শিশির বলে। তাহলে কুয়াশা আর শিশিরের মধ্যে পার্থক্য কি পেয়েছি আমরা? কুয়াশা কিন্তু এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। ভূপৃষ্ঠে মানে কোথায় দেখে থাকি? সাধারণত আমরা কুয়াশা দেখি যে এই আকাশের নিচে, গাছের ওপরে, গাছের থেকেও দেখি যে মাটির থেকে কিছুটা ওপরে ঘন
বা ঘাসে বসে না, ওটা আমরা দেখি ধোয়া ধোয়া করা, ওইটা হচ্ছে কুয়াশা, মেঘের একটা রূপ। আর সেই কুয়াশা কি সবসময় আকাশে ভেসে থাকতে পারে? মাটি থেকে এরকম উড়ে উড়ে বেড়াতে পারে না, কিছুক্ষণ পরে কিন্তু তাকে একটা জায়গায় বসতে হয়। সে ঘাসের পাতায়, ঘাসের পাতায়, গাছের পাতায় জমে মাটিতে পড়ে শুকিয়ে যায়, তাই আমরা দেখতে পারি না। কিন্তু গাছে জমে যখন, গাছের পাতায় যখন, ঘাসের ডগায়, তখন কিন্তু পানিটা আমরা বিন্দু বিন্দু দেখতে পারি, সেটা হচ্ছে শিশির। তাহলে কুয়াশা আর ইয়ার মধ্যে, শিশিরের মধ্যে পার্থক্য হলো কুয়াশা আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই আর শিশির দেখতে পাই ঘাসে অথবা গাছের পাতায়। ধন্যবাদ বন্ধুরা। আমি তোমাদের জন্য এই পর্যায়ে নিয়ে এসেছি বাড়ির কাজ। আমরা তো ক্লাস করলাম, পড়া করলাম, এখন তো আমাদের বাড়ির কাজের দরকার। তো বাড়ির কাজটা একটু দিয়ে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে মেঘ সৃষ্টি হয়, কিভাবে মেঘ সৃষ্টি হয় তা 3টি বাক্যে ব্যাখ্যা করো। মেঘ কিভাবে সৃষ্টি হয় আমরা কিন্তু পড়েছি, তারপর পরীক্ষা করে দেখেছি, তাই তোমরা এই নিশ্চয়ই লিখতে পারবে মেঘ কিভাবে সৃষ্টি হয় তা 3টি বাক্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অতিবৃষ্টি হলে কি হয় সেই সম্পর্কে 3টি মতামত লিখো। তোমার 3টি মতামত লিখো। অতিবৃষ্টি হলে কি হয়, অতিবৃষ্টি হলে কি হয় একটু মনে করার চেষ্টা করো তো তোমরা। হ্যাঁ, তো এই বাড়ির কাজগুলো করে ফেলবে। আমি আগামী ক্লাসে আবার দেখা করবো তোমাদের সাথে, জিজ্ঞেস করবো এসব বিষয়ে। আর আমি এখনই ক্লাস শেষ করে তোমাদের কমেন্টগুলো দেখবো, তোমরা কেমন কি পড়াশোনা করেছো আমার সাথে আজকে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং করোনাকালীন সময়ে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতে আমার লাইভ ক্লাস শেষ করছি।